দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প। শুরু হলো শোকের মাস আগস্ট। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন সপরিবারে হত্যা করা হয় সেদিন বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম চৌধুরী। এবং তিনি শুধু প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন না, তিনি বাংলাদেশ স্বাধীন হবার পরে সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি করা হয় তারও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রশ্ন হলো যে সেরকম একটি দিনে নুরুল ইসলাম চৌধুরী সাহেব কী করেছিলেন, তার কী ভূমিকা ছিল এবং ওই সময় তার পরিবারের উপর দিয়ে কী ধরনের ক্রাইসিস গেছে এবং আজকের বাংলাদেশের তরুণরা সেই ইতিহাস কতটুকু জানে এবং ওই সময়গুলো তারা কিভাবে পার করেছেন তার স্ত্রী সন্তানরা, সেই ঘটনাগুলো আজকে আমরা শুনবো। আমাদের সঙ্গে আছেন নুরুল ইসলাম চৌধুরী সাহেবের মেয়ে নাসরিন ইসলাম। আপা স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নেক্সাস টিভি এবং ধন্যবাদ আমিন ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আমাদের সঙ্গে আছেন তার জীবন সঙ্গী সৈয়দ শামসুল কিবরিয়া, তিনি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, আমরা সংক্ষেপে যেটিকে বেবজা বলি, সেটির সাবেক প্রধান প্রকৌশলী। জি, আপনাকে স্বাগত। আপা, 1975 সালের 15 আগস্ট, আপনি অনেক বয়স না আপনার তখন, কিন্তু কিছু তো মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার তখন 9 বছর। আমার মোটামুটি ভালো মনে আছে। এরপর তো যা বাকি আমার ভাই বোনরা আছেন, আমার আব্বা আছেন। আমার আব্বা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন যদ্দূর, মানে পরে আম্মা এবং সবার থেকে ভাইদের যেটা শুনেছি, তার ঠিক 2 মাস আগে বঙ্গবন্ধু ডেকে আব্বাকে বললেন যে আমি তোমাকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে দিতে চাই। বঙ্গবন্ধু তো উনি ঘনিষ্ঠ একজন সহযোদ্ধা ছিলেন। এ বিষয়ে আমি কারোর সাথে আলাপও করিনি। আমি চাই যে তুমি এই মানে যেই সমস্যাটা আছে সেটা তুমি সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে তুমি দেখো। হ্যাঁ, তারপরে একসময় আমি মন্ত্রণালয়ের দায়িত্বটা তোমাকে দিয়ে আমি সরাসরি অন্য চলে যাব, তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, সেই 15 আগস্ট আরেকটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে শেখ রাসেল আমার স্কুলের বন্ধু। আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তাম। ও, আপনার সহপাঠী ছিলেন? হ্যাঁ, সহপাঠী ছিলাম। সেই সময় সহপাঠী যে শুধু শেখ রাসেল না, আব্দুস সামাদ আজাদের মেয়ে ছিলেন নাফিজ, আমার খুব ক্লোজ বন্ধু। আব্দুল মান্নান সাহেব বঙ্গবন্ধু সময় মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মানে তারপর তাহলে আমরা সবাই ছিলাম। শুধু সেই সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি এমন ছিল যে শিক্ষকদের বাচ্চা, শিক্ষকদের ছেলেমেয়েরা, যেমন আবু হেনা মুস্তফা কামালের ছেলে ছিলেন, প্লাস আমাদের সামিয়া জামান, যিনি এখন শিক্ষক এবং টিভি ব্যক্তিত্ব, তার মানে তার বাবা ছিলেন। তাছাড়া যে হোক, 15 আগস্ট আমার যেদিন মনে পড়ে, আমার ভাই যেটা বলেছিলেন, আমি তখন 9 বছর, 9 বছরের কথা অনেকটাই একজন মানুষের মনে থাকে। তারপরে বলছেন যে আমার ভাই জ্বর ছিল, তারপরে আম্মা কোথায় ওষুধ খাওয়াতে ভরে উঠেছিলেন, আমার আম্মা মর্জিয়া ইসলাম। হ্যাঁ, তো তখন একটা গোলাগুলি না, কিছু একটা আওয়াজ হচ্ছে, বৌমেয়ের গোলাগুলি। এখন আপনারা তখন কোথায় থাকতেন? আমরা থাকতাম মিন্টু রোডে, 3 নম্বর রোডে, মন্ত্রীপাড়ায়। হ্যাঁ, মন্ত্রীপাড়ায়, সেটাই। তখন আব্বা তখন বলল যে আজকে তো যাওয়ার কথা, বঙ্গবন্ধু ঢাকায়, হয়তো তখন যেটা ছিল জাসদ ছিলেন বিদ্যান, তারা হয়তো বোমা টোমা ফুটাচ্ছে। আচ্ছা, এরপরে দেখা গেল যে আব্বা তখন আমাদের একটা লাল টেলিফোন ছিল, যেটার মাধ্যমে আব্বা সরাসরি, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সবার সাথে। সেই সময় সৈয়দ নজরুল ইসলাম চাচা, আমাদের জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম চাচা, ফোন করে বলেন যে চৌধুরী সাহেব ডাকতেন, বলে আমার আব্বাকে উনি চৌধুরী সাহেব ডাকতেন, বলতেন যে চৌধুরী সাহেব আপনি কি কিছু জানেন যে বঙ্গবন্ধুর ইয়েতে না কি করা হয়েছে? আব্বা বলে কি কই কিছু, বলে আপনি তাড়াতাড়ি আপনার সেনাবাহিনী প্রধান যারা আছে আপনি ফোন করে দেখেন কি অবস্থা, অ্যাটাক হয়েছে কিছু শুনছি এটা। হ্যাঁ, তাড়াতাড়ি তখন সেনাবাহিনী প্রধান জনাব শফিউল্লাহ সাহেব, তার মানে আপনার আব্বা প্রথম ফোনটা পেলেন সৈয়দ নজরুল ইসলাম থেকে। উনি তখন উপরাষ্ট্রপতি ছিলেন। হ্যাঁ, সেটাই। উনি বললেন যে আপনি দেখেন তাড়াতাড়ি, চৌধুরী সাহেব আপনি কি করছেন, তাড়াতাড়ি আপনি কি করবেন, ব্যবস্থা করেন। হ্যাঁ, তখন শফিউল্লাহ সাহেব বলে সর্বনাশ হয়ে গেছে। শফিউল্লাহ সাহেব বললেন যে সর্বনাশ হয়ে গেছে স্যার, আমি বঙ্গবন্ধুর ওখানে নাকি কিছু মানে কিছু একটা হয়েছে, সেটা হ্যাঁ কিছু একটা হয়েছে, সর্বনাশ হয়ে গেছে, যে এরকম অ্যাটাক করেছে। এখন মানে কি ব্যাপার, নিহত হয়েছে নাকি কি হয়েছে বুঝতে পারছে, বলে আপনি করছেন কি, আপনি তো সেনাবাহিনী প্রধান, আপনি আগে তাড়াতাড়ি বিদ্রোহ দমন করবেন, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আধা ঘন্টার মধ্যে বিদ্রোহ দমন করব। শফিউল্লাহ বলছেন? হ্যাঁ, শফিউল্লাহ সাহেব বলছেন। হ্যাঁ, এই জিনিসগুলো আবার পরবর্তীতে আব্বা জীবিত থাকা অবস্থায় বলে গেছেন, সবগুলো বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে। আপনারা আবার লিখেছেনও পরে এটি নিয়ে? পরে লিখেছেন, হ্যাঁ। তো সেটাই। তারপরে এগুলো 9 বছরে আমি যেদূর করছি, তারপরে আমার তো পরে সবকিছু শোনা, আব্বা পরে আবার ডিটেলস সব লিখে গেছেন। হ্যাঁ, তারপরে তখন আবার তাড়াতাড়ি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাসায় ফোন করলেন
আচ্ছা ফোন বাজতেছে কিন্তু কেউ ধরছে না। হ্যাঁ, তারপর তখন আমাদের এই যে মুমিন চাচা, আব্দুল মুমিন, যিনি মনে হয় খাদ্যমন্ত্রী ছিলেন নাকি উনি কি ছিলেন তখন, মানে মন্ত্রী ছিলেন আব্দুল মুমিন, এবং তিনিও সংবিধান প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন। উনি বলেন যে ফোন করলেন, বলে আপনি কোথায় আছেন, আপনার বাহিনী প্রধানগুলো তো সব দেখেন, আপনি টিভিতে রেডিওতে খবর দেখেন, ওরা তো সব আনুগত্য স্বীকার করে ফেলেছে। তখন আব্বা মানে হতভম্ব। আচ্ছা, তারপরে তখন তো টেডিওই ছিল, আমরা তো রেডিও বেশি শুনতাম না তখন। তারপরে আব্বা আবার তখন ফোন করলেন, তখন মনে হয় যদ্দূর আমার মানে যে আপনার খালেদ মোশাররফ, উনি যেটা আব্বার বইতে লিখে গেছেন এগুলো, উনি বললেন যে না, শফিউল্লাহ সাহেবকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, উনি এটা বললেন। হ্যাঁ, তারপরে আব্বা তো ভীত সন্ত্রস্ত পালাবে। এখন আব্বার কথা হচ্ছে যে মানে কি করবো, একটা বের হয়ে একটা কিছু করতে হবে, কারণ এর মধ্যে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন। এই কথা বলার পর সংযোগ বিচ্ছিন্ন, হ্যাঁ, ডাল টেলিফোন বিচ্ছিন্ন। তা আব্বা যখন নিচে নেমে পালাতে যাচ্ছেন অথবা কিছু করে বের হয়ে যাবেন, কারণ সর্বনাশ তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তখন বলছে আমাদের যারা এতদিন যারা ওনারা তো সরকারি, ওনারা কর্মচারী, যারা আমাদের পুলিশ পাহারা সবাই ছিলেন, ওনারা বলছেন না, আপনি তো কোথাও যেতে পারেন, আপনি হাউস অ্যারেস্ট। আচ্ছা, আপনি যদি যান তাহলে আপনার অবস্থা ওনাদের মতো হবে। আমাদেরকে সেভাবে নির্দেশ দেওয়া আছে যে সমস্ত হাউস অ্যারেস্ট। আচ্ছা আচ্ছা, যার ফলে মানে ওইখান থেকে বের হয়ে যেতেও পারলেন না, সেটা আর কি। ওই সময় বাসায় আপনারা কারা কারা? আপনি, আমি, আমার আম্মা ছিলেন, আমার বোন ছিলেন, আমার আব্বা, আমরা 2 বোন 1 ভাই। আচ্ছা আচ্ছা, আমার ভাই আছেন ডাক্তার মুনির। ভাইও ওখানে ছিলেন ওই দিন? ভাই আমার চেয়ে বড়, ভাই বড়। ওই ভাইয়ের অসুখে ইয়েতে যে আম্মা উঠলেন। আচ্ছা, আর বোন আছেন, বোন তখন কলেজে পড়তো। তারপর যেটা হয় সেটা হলো সারাদিন আমাদের হাউস অ্যারেস্ট, কোথাও বেরোর উপায় নেই। পালাব একজন লোক যে উনি তো চলে যে যদি কিছু করতে পারেন, সংগঠিত আওয়ামী লীগের কিছু করতে পারেন কিনা, কিন্তু করতে দেন বলে। সন্ধ্যার সময় কিছু, যেটা আমার মনে তো আছে অবশ্যই, যেহেতু 9 বছরের আমি তখন, আর কিছু আর্মিরা কিছু এসে এবং বেশা বলছে না আপনাকে এখন যেতে হবে। তখন আব্বা লুঙ্গি পরা ছিলেন। হ্যাঁ, তারপরে লুঙ্গি পাঞ্জাবি, আব্বা বলছে কোথায় যেতে হবে, কোথায়? হ্যাঁ, বলে যে সেটা না, আমাদের নির্দেশ আছে, আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে আব্বা বলে কি না, বলে আমি গিয়ে করলেন, বলে না গেলে আপনার অবস্থা ইয়ের মতোই হবে। আপনি তো এর মধ্যে ইতিমধ্যে নিশ্চয়ই রেডিওতে জেনে গেছেন যে আপনাদের, হ্যাঁ, আপনার অবস্থা তাই হবে। তো সবাই তো ভয় সিদ্ধ সম্পস্ত, সারাদিন আভক্ত, বাজার করতে, কোথাও কাউকে বেরোতে দেয়নি। যারা আমাদের পাহারা দিয়েছে স্বাভাবিক, তারাই এখন আমাদেরকে হাউসে করছে। এটা তো ওনারা তো কর্মচারী, ওনারা পুলিশ যা ছিল। তারপরে যেটা হলো, ওনার বলছে ঠিক আছে তাইলে আমি, আচ্ছা, সবার দিকে বন্দুক তাক করা ছিল আপনাদের ঘরে? সবার দিকে, হ্যাঁ। মানে না গেলে আজকে শেষ। আর যেখানে মানে জাতির জনক বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে, সেখানে আব্বারা তো আরো অনেক পরের সারি, তাদের কোনো ব্যাপার না এটা, সপরিবারে যেখানে। তারপরে যেটা হলো সেটা আব্বা ঠিক আছে তাহলে আমি তো এখন লুঙ্গি পরা, আমি একটু ওরা কিন্তু উপরে সাথে সাথে গেলেন, শোবার ঘরের সামনে গেলেন। তা আমার আম্মা যথাযথ কান্নাকাটি, কোরআন শরীফ ছোঁয়া, যেটা আম্মা করাসি মাথায় ছুঁয়ে দিলেন। তারপরে এরপরে ইয়েতে গিয়েছিল, সোরাব চাচার বাসায় গিয়েছে, আব্বাকে নিয়ে উঠালো। তা আমরা ভাবছি হয়তো আর ফিরবে না, কান্নাকাটি, হয়তো আর ফিরবে না, কারণ যেখানে বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতাকে ওনারা সপরিবারে, তখন তো রেডিওতে বলা যাচ্ছে শপথ নিচ্ছে। হ্যাঁ, তারপরে এটার পরে তখন নিয়ে গেল, নেওয়ার পরে ও প্রথমে নাকি আব্বা পরে এসে বললো যে সন্ধ্যার সময় সোরাব চাচার বাসায় গিয়েছিলেন। তারপরে আরেকজন আমাদের ইসুফ আলী চাচা, হ্যাঁ, ইসুফ আলী চাচাকেও একই এতে উঠিয়েছেন। ওদের বাসায় কান্নাকাটি, ইসুফ আলী চাচা উনি বলছেন চৌধুরী সাহেব যাই না, ফিরে আসতে পারবো না, হয়তো না হলে যা হওয়ার হবে, আল্লাহ যা হবে। পরে সন্ধ্যায় অনেক কোনো খবর নাই, কোনো কিছু নাই, কারণ তখন তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো তারপরে সন্ধ্যার সময় ফিরে আসেন অত্যন্ত বিমর্ষ অবস্থা। আমার বোন পরবর্তীতে বলেছিল যে দাগ দেখেছে, এখন আব্বা হয়তো ওনারা কিছু একটা ওনাকে শারীরিকভাবে হয়তো করেছে, এটা আমি বলছি দাগ দেখেছে, আব্বা করেছে। তারপর যেটা গেলেন, এখন আজও আমি এটা একটু, যখন আপনি সুযোগ দিয়েছেন বলতে চাই, যে বলে 15ই আগস্টে আওয়ামী লীগ নেতারা, হ্যাঁ, আমার আব্বা বলেছে আমরা মৃত্যু ভয়ে সেখানে গিয়েছি, জোরপূর্বক আমাদের করা হয়েছে, মানে মোশতাকের মন্ত্রিসভায়। এটা আজও প্রশ্নের সম্মুখীন হই, এবং আমি এটার জন্য আমি আজীবন অপরাধ মনে করি। আমি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী হয়ে আমি বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি। এই অপরাধ বোধ ওনার ছিল এবং উনি লিখেছেন, হ্যাঁ, বলছে আমি বেসামরিক লোক, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন। তবে একটা জিনিস যেটা পরে উনি বইতে লিখে গেছেন, যে আমরা একটা আভাস আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম, সেটা সমাধান
করার জন্য মানে সবাই কাজ করছে, ভিতরে ভিতরে গোয়েন্দা সংস্থা, কিন্তু তার আগেই তো আগস্টের ঘটনাটা হয়ে গেল। এ বিষয়ে আরো অনেক গল্প শুনবো। আপনার সঙ্গে আপনার শ্বশুরের দেখা হলো অনেক পরে, মানে 15 আগস্টের অনেক পরে। আপনি ওনার মৃত্যুর বোধহয় 3-4 বছর পেয়েছেন মৃত্যুর আগে ওনাকে। মানে শ্বশুর হিসেবে কেমন দেখেছেন তাকে? না না, উনি খুবই সজ্জন এবং ব্যক্তিগতভাবে উনি কিন্তু ওনার খুবই সুনাম আছে আমাদের। আমি তো চিটাগাং থেকে, আপনি চট্টগ্রামেরই। তো চিটাগাংয়ে উনি একজন মানে খুবই সৎ এবং খুব মানে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং স্বচ্ছ রাজনীতি করেন, এরকম একটা ইমেজ আছে। তো ছোটোবেলা থেকে আমরা ওনাকে ওইভাবে দেখে এসেছি। পরবর্তীতে যখন বিয়ে হওয়ার পরে যা দেখেছি তা আসলে অবিশ্বাস্য। মানে এমন একজন মানুষ ছিলেন উনি, আপনি হয়তো বিশ্বাস করবেন না, ওনার নিজের কোনো বাড়ি নেই। ওনার পৈতৃক বাড়ি, উনি তো তখন এমপি ছিলেন 71-এ। ওনারা তো গণপরিষদ সদস্য ছিলেন, 70-এর নির্বাচিত এমপি তিনি। ওই যুদ্ধের সময় পাকিস্তানিরা এসে ওনার বাড়ি কিন্তু জ্বালিয়ে দিয়েছে। কাঠের বাড়ি ছিল আমাদের। সেই বাড়িটা কিন্তু এখনো পর্যন্ত, এখন 2024 এখনো পর্যন্ত কিন্তু হয়নি, ওই পোড়া বাড়ি রয়ে গেছে ওনার। ওটা দেখে মানে আমি আসলে আরো একটু মানে ভালো লাগলো যে যাক, এই ধরনের রাজনীতিবিদ দরকার আমাদের দেশে। মানে ওই সময় আজকালকার প্রেক্ষাপটে এটা কিন্তু অবিশ্বাস্য। এখন তো একবার এমপি হওয়াও লাগে না, আরো ছোট কিছু হলেও শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। উনি মন্ত্রী থাকার পরেও 3-4 বছর যতদিন মন্ত্রী ছিল, কেউ কল্পনা করতে পারে যে বাড়ির সেই পাকিস্তানিদের পোড়া বাড়ি এখনো বিরান থাকবে? আনবিলিভেবল। মানে কিছুটা করেছে পরে, একটা দিন আমার চাচা দুই একটা কিছু করেছে, যাই দাদার, কিন্তু উপরে যে দোতলা বাড়িটা পুড়ে গেছে সেটা আর হয়নি। বঙ্গবন্ধু মানে কি বলেছিলেন যে এরকম যারা বিয়ে হয়েছে, তখন আব্বা বলছে না, আমার চেয়ে যারা আরো হয়েছে তাদের দরকার বেশি। এটা এরকম সেই সময় কিন্তু আমার যদ্দূর মনে পড়ে আরো অনেকে এরকম ছিলেন ওনার সাথে, যারা টাকা নেননি, যে অন্যদেরকে দরকার বেশি। হ্যাঁ, ওই বঙ্গবন্ধু নাকি উনি পরে আমি শুনেছিলাম যে বলেছিল যে মানে আপনার তো পাকিস্তানিরা পড়াই দিয়েছে, আপনি বাড়ি করার জন্য কিছু সরকার থেকে কিছু ফান্ড নেন। উনি রিফিউজ করেছেন, বলছেন না, আমার চেয়ে প্রয়োজন যারা আছে তাদেরকে আগে দেন, আমার লাগবে না। এবং এই সময় আব্বা না, সেরকম অনেক নেতারা এরকম রিফিউজ করেছেন, মানে এত সেই সময়। এমনিতে ধরেন এই ওনার মৃত্যুর আগে মানে শেষ দিনগুলো কেমন ছিল, মানে কেমন দেখেছেন ওনাকে? উনি খুবই মানে উনি যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় অসুস্থ আগ পর্যন্ত উনি কিন্তু কাজ করে গেছেন, মানে অ্যাক্টিভ ছিলেন। উনি ওনার মধ্যে কোনো প্রাচুর্যতা ছিল না, কিন্তু উনি সমাজের জন্য কিছু করার চেষ্টা করতেন, কিছু ইনকাম করলেই মানুষকে সাহায্য দেয়, এই জিনিসগুলো আমি দেখেছি উনি প্রচুর করেছেন, যেটা আজকালকার দিনে একটু কমই দেখা যায়। উনি তো এমনি শেষ দিন পর্যন্ত আইনজীবী ছিলেন। আর বিশেষ করে 75-এর পরবর্তীতে যখন চলে গেল, তখন আমরা তো ভাড়া বাসায় চলে গেলাম, যদিও তখনও খুব কেউ ভাড়া দিবে না সেই সময়। তো সেই সময় আমাদের খুব দুরবস্থা, কারণ মন্ত্রী থেকে তো সত্যি কথা বলতে গেলে বেতন, সেই বেতন দিয়ে তুমি চলবে, সেখানে তো বরং আইনজীবী যে পেশা ছিল, আইনজীবী সাহেবের যে টাকা সেটা তো বন্ধ, যে কথা এটা হওয়ার কথা না। স্বাভাবিকভাবে তো কোনো এই যে তখনকার সময় কিন্তু বঙ্গবন্ধুর অনেক মন্ত্রী ছিলেন, প্রতি আমার মতে তারা সত্যি সৎ ছিলেন আসলে। ওই 75 পরবর্তী দিনগুলোয় মানে সংকটগুলো কেমন ছিল আপনাদের? পারিবারিক সংকটগুলো ছিল যে বাসা ভাড়া দেয়নি, পরে আজ আমরা বড় মগবাজারে একটা বাসায়, নিচের তলার একটা বাসা, 2-3 রুমে আমরা একটা বাসা দিয়েছিলেন এক ভদ্রলোক, ভাড়া ছিলাম। তবে যেটা সমস্যা হয়, এতদিন তো একটা বেতন পেতেন, মন্ত্রীর বেতন পেতেন, চলতো, এত প্র্যাকটিসও ছিল না, মানে আয়ের পথটা বন্ধ হয়ে গেল। তখন সাবির হোসেন চৌধুরীর বাবা, আচ্ছা হ্যাঁ, ওনার বাবার নাম কি হেদায়েত কি জানি, ওনার বাবা, হ্যাঁ, ওনারা ওনাদের লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে আব্বাকে 2500 টাকার একটা ইয়েতে করেছে। এটা আমি পরবর্তীতে আমার ভাই বোনের কাছ থেকে শুনেছি। আচ্ছা আচ্ছা, মানে সাবির হোসেন চৌধুরীর বাবা, উনি হেদায়েত। আচ্ছা, যাই হোক, তো এখন ওই সময়ের এই ক্রাইসিসটা কতদিন পর্যন্ত ছিল? তারপর আস্তে আস্তে ওকালতি করলো, মানে উনি আবার পরে আইন পেশায় যুক্ত হয়ে গেলেন। উনি 79 এর নির্বাচন করেছিলেন? না, 79 এর নির্বাচনটা উনি করেন নাই, করার কথা ছিল, কিন্তু ওনার সেই করার মতো আর্থিক অবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা। তবে যেটা ওনাদের সময়, যেটা আওয়ামী লীগের যে পুনর্গঠন 75 পরবর্তী যে দুঃসময়, সেই সময়ে সায়েদা চৌধুরী, শ্রদ্ধেয় সায়েদা চৌধুরী, জহুরাত তাজউদ্দিন, রাজ্জাক সাহেব, তারপর এরা সব, আব্দুল মালিক উকিল, হ্যাঁ, এই যে মানে সেই সময়ে ওনারা সেই ভূমিকাটা করেছেন, এবং সেই সময় ডক্টর কামাল হোসেনও ছিলেন সেই ভূমিকায়। আর অনেক গল্প শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি দর্শক। একটা ছোট্ট বিরতির সময় হলো। আজকে আমরা 75-এর 15 আগস্ট, যেদিন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, ওই সময় যিনি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তার মেয়ে নাসরিন ইসলাম এবং তার জীবনসঙ্গী আমাদের সঙ্গে আছেন। আরও অনেক গল্প নিশ্চয়ই শুনবো, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানি সংসারের গল্প, এবং আজকে আমরা একজন বিশেষ মানুষের সঙ্গে আড্ডা দিচ্ছি। 15 আগস্ট 1975 বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার দিনে যিনি বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, নুরুল ইসলাম চৌধুরী, তার মেয়ে নাসরিন ইসলাম এবং তার জীবনসঙ্গী সৈয়দ শামসুল কিবরিয়া আমাদের সঙ্গে আছেন। আপনার বিরতির আগে আমরা আপনার আব্বার প্রসঙ্গে ছিলাম। এটা একটা খুব ঐতিহাসিক ছবি। আমরা এখানে আব্দুর রাজ্জাককে দেখতে পাচ্ছি, আপনার আব্বাও আছেন এখানে। হ্যাঁ, আব্বা আছেন সেখানে। মানে ওনারা তো পরে, আব্বার মৃত্যুর পরে ওনারা তো আমাদের সব জামাল খান বাসায় কিন্তু গিয়েছেন চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রামে। এবং শুধু যে আওয়ামী লীগের নেতারা গিয়েছেন তা না, দলমত নির্বিশেষে সবার ওনার একটা শ্রদ্ধে ছিল। কারণ মানুষের ওই যে বলেন না, সৎ মানুষের একটা অহংকার থাকে, সৎ মানুষের কোথাও ভয় থাকে না, সেটা ছিলেন। আর যেটা বলছিলাম যে আমিন ভাইকে পরে বলছিলাম যে এই যে 75 পরবর্তী দুঃসময় সৈয়দা জহুরুদ্দিন তাজউদ্দিন উনি ফোন করতেন আমাদের বাসায়। আর ইলেকশনও 79-এ করার কথা ছিল, কিন্তু অতটা টাকা পয়সা না। পরে আব্বা যে পরবর্তীতে যারা ছিলেন আমাদের পটিয়া থেকে, তাদেরকে সবার সাপোর্টে আব্বা ছিলেন। বিশেষ করে আমাদের মেয়র যে মহিউদ্দিন চাচা, ওনার প্রথম যে উনি মেয়রে জিতলেন, সেই সময় আব্বারা সবাই সক্রিয় ছিলেন। মানে আমরা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের, আমাদের পরিবার এবং সবচেয়ে আমাদের এই যে বংশধররা, আমরা ওনার আদর্শে থাকবো, সেটা আর কি। হ্যাঁ, আপনার আব্বা মারা গেলেন তো 95 সালে। 95 সালে মারা গেলেন, এবং শেষ দিন পর্যন্ত উনি কি পেশায় অ্যাক্টিভ ছিলেন? হ্যাঁ, উনি আপনার উকিল পেশায় ছিলেন। তারপরে উনি যেটা আমাদের পরবর্তী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাসায় গিয়ে লিখে গেছেন যে উনি শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সদস্য ছিলেন, আওয়ামী লীগের যেটা কেন্দ্রীয় কমিটি সেটা ছিলেন। সৈয়দা জহুরা তাজউদ্দিন, সাজদা চৌধুরী, শ্রদ্ধেয় সাজদা চৌধুরী, উনিও লিখে গেছেন যে দুঃসময়ে উনি এই করেছেন। আব্বা ছিলেন, আব্বা তো মনে হয় শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। আর 70, 80, 81 পর্যন্ত তো কেন্দ্রীয় কমিটির ছিলেন, সদস্য ছিলেন। এমনিতে ওই সময়ের সঙ্গে যদি আপনি আজকের বাংলাদেশকে দেখেন, আপনি সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। ধরেন 70-80 দশকের রাজনীতি, 90 দশক, এই সময়ের বাংলাদেশের রাজনীতিতে নুরুল ইসলাম চৌধুরী বা ওই সময় যে মানুষগুলো ছিলেন, বললেন যে একজন মন্ত্রী ছিলেন কিন্তু নিজের একটা বাড়ি নাই। তো আজকের বাংলাদেশের সঙ্গে যে তুলনা করেন আপনি রাজনীতিবিদদের, কি দেখেন আসলে? এটা আসলে তুলনা করার মতো কিছু নাই এখন। এটা খুব একটা কি বলবো, মানে অসম্ভব রকমের একটা অবাস্তব বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা হওয়া উচিত ছিল তাই। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এই ধরনের রাজনীতিবিদদের ইদানিং আর দেখি না। আছে কিছু, আছে নাই যে কিছু হয়তো আছে, কিছু হয়তো মুসলিম। তখন ছিল মেজরিটি হলো এরকম স্যাক্রিফাইসিং ফর দ্য নেশন, কিন্তু ইদানিং আছে মুসলিমে হয়তো হাতে গোনা কয়েকজন অবশ্যই আছে, না তো সমাজ চলবে কেমনে? সমাজ তো চলতেই হবে। আর তখন দেখা গেছে বঙ্গবন্ধু এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, খুঁজে খুঁজে উনি একজনকে বলছেন নেতা। এই ছবিটা কি আপনার আব্বা মারা গেলেন সেদিন? আব্বা মারা যাওয়ার আপনার পরে, আব্বা তো মারা গেছেন অক্টোবরে, এটা নভেম্বর বা করে আপনার ওই যে এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি বিরোধী দলের নেতা ছিলেন, উনি আমাদের বাসায় গিয়েছিলেন। আমার তখন দ্বিতীয় বাচ্চাটা হবে খুব আর্লি, যার ফলে আমি তখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম খুব আর্লি, তখন যেতে পারিনি। এখানে তো দেখা যাচ্ছে আপনার এই যে আমাদের বর্তমান যিনি এমপি মোতাহার হোসেন চাচা, তারপরে এই যে আমাদের এখন মোশাররফ মামা ডেকে আমরা মোশাররফ সাহেব, ওনারা। আর ইনি হচ্ছেন আমার মামি, আমার একমাত্র মামার মামি। আর এই বাচ্চাটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ও এখন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। আমি তখন আমার দ্বিতীয় বাচ্চা হবে, যার ফলে আমি আর যেতে পারি না। তুমি কি ছিলে চিটাগাং? না, তুমি ছিলে না, অফিসে ছিলেন, মানে তখন আর যেতে পাইনি, মানে আমার তখন খুব বাড়লে যেতে পারি। আচ্ছা, আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে? হ্যাঁ, জি জি, পারিবারিক ভাবে হয়েছে, মানে আগের পরিচয় ছিল না? পরে বিয়ের পরে এনগেজমেন্টের পরে দেখা যায় যে ফোন করছে, তখন ল্যান্ডফোনে। আচ্ছা আচ্ছা, রাইট, মোবাইল ফোন তো আর ছিল না। হ্যাঁ, তখন সেই ল্যান্ডফোনে, তখনই শুরু হলো পরিচয়। কারণ আমাদের অগস্টে আমাদের আক্ট হয়ে গেছিল, কিন্তু পরে অনুষ্ঠানটা হয়েছিল বেশ ফেব্রুয়ারির দিকে, না 91-এ হয়েছিল, 92-র ফেব্রুয়ারি থেকে। তো তখনকার দিনে একটা মাধুর্য ছিল যে ল্যান্ডফোনে ওই রাতের বেলা হ্যাঁ, যদিও ইয়ে হয়েছে আপনার আক্ট হয়েছে, তারপরে অত তো না, মানে বিধিনিষেধ থাকবার কথা না। হ্যাঁ, বিধিনিষেধ, তারপরে ধরেন রাতে ফোন করতো। হ্যাঁ, সেই। হ্যাঁ, আর এখন কি আমি কথা বললে পেপার পড়তে শুরু করো না, এইটা একটা ব্যাপার। 32 বছরের সংসার। হ্যাঁ, ও আর এক বছর লাগবে, 33 বছর। 33 বছর হলো কেউ কথা রাখেনি, কথা কি সব রাখে?
নাসরিন আমাকে সব কথা রাখে? কি বলো? দেখা যায় কথা আমি বলি, কারণ আমরা হচ্ছে কথা বলতে পছন্দ করি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর ও হচ্ছে কথা শুনতে পছন্দ করে। আমার শ্বশুর বাড়ি হ্যাঁ, সবাই উনি এরকম। খুবই স্বল্পভাষী। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির এরকম সবাই, আমার শাশুড়ি না, আসলে দুজন যদি কথা বলা শুরু করে তাহলে তার কিছু থাকবে না। একজন যখন বেশি কথা বলবে আরেকজনকে একটু কম কথা বলবে। তাড়াতাড়ি করতে হবে। সবাই বক্তা হলে শ্রোতা পাওয়া যাবে শ্রোতা না। পাওয়া যাবে কিন্তু না। আমার 3 মেয়ে, আমার 3 মেয়ের মধ্যে বড় মেয়ে আল্লাহর রহমতে আপনাদের দয়ে ও পিএইচডি কমপ্লিট করে এখন ইউএসএ হ্যাঁ, জবে কদিন আগে আছে। আপনারা লন্ডনে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা এই 7 দিন তার আমরা লন্ডনে। কনভোকেশন ছিল কি এরকম ওর কিছু? পিএইচডি ও, কনভোকেশন। PhD convocation, আচ্ছা, আচ্ছা। আর আমার মেঝে স্পেশাল বাচ্চা, আর ছোটটা ব্র্যাকে পড়ে। কিন্তু মানে আমার জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু বিশেষ করে বড়টা আর ছোটটা মানে বাবা, ওদের বাবা যে কিছু কোনো মানে বাবা ছাড়া আর কিছু বুঝে না। আচ্ছা, আচ্ছা। না, এটা বলাই হয় যে মেয়েরা নাকি বাবার অনেক বেশি নেওটা হয় আর কি। হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে বড় মেয়েটা লন্ডনে, ও বাকি দুজন লন্ডন- দেশেই থাকে। লন্ডনে ও পিএইচডি করেছে, কিন্তু এখন ও ইউএসএ আছে। এখানে কি সবাই আছে? হ্যাঁ, ও, আমরা সামিনা চৌধুরীকে দেখতে এখানে পাচ্ছি। এখানে না, হয়েছে- ফাহমিদা নবী। হ্যাঁ, এখানে আমরা স্টারে, আমরা মাঝে মাঝে স্টারে খেতে যেতাম। তখন আমার বড় মেয়ে বাইরে যায়নি সেই ছবিটা, তখন ও বাইরে যায়। আমার মেয়ে স্পেশাল বাচ্চা, তো স্পেশাল বাচ্চা হলে মানে আমি মনে করি যে এই স্পেশাল বাচ্চা তখন কত আগে, ওর বয়স কিন্তু ও কিন্তু 96-এ হয়েছে, যদিও বোঝা যাচ্ছে না বাচ্চাদের মতো। হ্যাঁ, হ্যাঁ, তখন যেটা হয় একটা, তখনকার তো মানুষের অ্যাডভান্স হয়নি, স্পেশাল বাচ্চা হলো কি হবে না হবে, কিন্তু সেই সময় আমাদের, কারণ আমার পরিবার আমাকে এত এবং support এদেরকে যে দিয়েছে। স্পেশাল বাচ্চা বলা হয় সেই কনসেপ্টটাও নতুন। Concept-টা আগে তো নতুন। আরো খারাপ শব্দ ব্যবহার খারাপ করা শব্দ হতো। ছিল, কিন্তু পরে আমার বিশেষ করে শ্বশুর বাড়ির সবাই এবং আমি মনে করি আমার বাবা মা হিসাবে মানে আল্লাহ আমাকে স্পেশাল বাচ্চা দিয়েছে, কারণ আমি তাকে পালন করতে পারবো। বাহ। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমি এবং আমার হাজবেন্ড সেটাই। আমার শাশুড়ি তো সবসময় খুব সাপোর্ট দিয়েছে, এবং উনি সবসময় বলে বেড়াতো আমার বাচ্চাটা এই ডাউন সিনড্রোম মেবি, ও মানে বুদ্ধি প্রতিবন্ধী, কিন্তু ও আবার আচার আচরণ সবসময় আমার সাথে যায়। এখন তো আমার লাঠি হয়ে গেছে, কারণ ছোটটা পড়াশোনা নিয়ে ব্যস্ত, স্বাভাবিক, ও ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, এখন কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে, কোনো ইয়েতে ওকে নিয়ে যাচ্ছে। এটা কি ফুল ফ্যামিলি? হ্যাঁ, এটা ফুল ফ্যামিলি। আমার ইয়েতে মেয়ের হলুদের সময়, তখন অবশ্য করোনার সময় ছিল, খুব আচ্ছা, আচ্ছা, রেস্ট্রিক্টেড আচ্ছা। আমরা কিছু রেখে, আচ্ছা, সেটাই ফুল। ওইটা কি আপনার বড় মেয়ের বিয়ের সময়? হ্যাঁ, হলুদের দিন, গায়ে হলুদের সময়। আচ্ছা, যে মাঝখানে দেখা যাচ্ছে মাঝখানে। হ্যাঁ, ও তো আপনার- এখন সবই এখন আমার সাথে, কাউকে হাসপাতালে দেখতে যাবে ও আর আমি যাচ্ছি। হ্যাঁ, তারপর আত্মীয় স্বজনের বাসায় সবখানে, কারণ এখন সবাই যায়, কিন্তু অনেক সময় হয় না একটা মানে ওকে এখন আমার সঙ্গী। মানে আমাদের সোসাইটিতে একটা সময় পর্যন্ত এটা ছিল যে লোকেরা লুকিয়ে রাখতো, না, না, বলতে এখন চাইতো অনেক না, change হয়ে গেছে। অনেক চেঞ্জ এখন হয়েছে। তো আমি যখন হাঁটতে যাই, সবাই কোনোদিন যদি ও না থাকে যে ও কোথায়, সবাই এত ইয়ে করে। আর এটার জন্য ফ্যামিলির তো সাপোর্ট, আমার শাশুড়ি সাপোর্ট ছিল, আমার আম্মা তো ছিলই, শাশুড়ি অনেক ইয়ে করেছেন। এখনো পর্যন্ত কোনো একটা জিনিস ওর প্রাধান্য সবার আগে, এই জিনিসটা। হ্যাঁ, এবং আমি মনে করি স্পেশাল বাচ্চাদেরকে এখন অনেক স্কুল হয়েছে, যদি আরো হওয়া উচিত। হ্যাঁ, আরো বেশি কেয়ার নেওয়া উচিত, যেটা বিদেশে যেটা আছে। রাইট। আপনার কি মনে হয় এইটা একটা এখন পর্যন্ত একটা বড় অনালোচিত বা একটু কম কথা বলা হয়, কম অ্যাড্রেস করা হয় এই ইস্যুটায়, তাই তো এখন পর্যন্ত? হ্যাঁ, মানে আগের চেয়ে অনেক বেড়েছে, তবে আরো বোধহয় বাড়া দরকার। প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যাচ্ছে এরকম না, আছে। ডেফিনেটলি অনেক চেঞ্জ হয়েছে, মানুষের মন মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, যেটা আর পরিবার থেকে আমরা সব সময়, পরিবার তো মানে বিশেষ করে আমি দেখেছি আমার ভাসুর, আমার ভাই, আমার শাশুড়ি, আমার আম্মা যতদিন ছিল, আম্মা অবশ্যই বেশি দিন ওকে পাইনি, কারণ আমার 99-এ উনি ইন্তেকাল করেন আমার আম্মা। আমার আম্মা কিন্তু চিটংয়ের মহিলা আওয়ামী লীগের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তখন উনি সভাপতি ছিলেন এক অংশের। আচ্ছা। তখন ওনার সাথে আবার রাজনীতি করেছে সেই আতাউর রহমান কায়সার চাচার নীলুফার, তারপরে আপনার আমাদের যে খালেদা খানম এক সময় হুইপ ছিলেন বোধহয় শেখ হাসিনার সময়, খালেদা খানম উনি ছিলেন তখন, আঙ্গুর আপা বলেছিলেন। মানে ওনাদের রাজনীতিটা কেমন, মানে অন্যরকম ছিলেন, মিছিলে যাবে, ইয়েতে যাবে, মানে তখন অন্য ধরনের একটা ছিল, মানে কি বলবো, একটা পরিচ্ছন্ন ছিল। আপার ফ্যামিলিটা একদমই রাজনীতিক, মানে আপনার শ্বশুর শাশুড়ি দুইজনই একদম, কিন্তু আপনার ফ্যামিলি কি একদম নন পলিটিক্যাল? একদম না, আমার বাবা ছিল না, আমরা রাজনীতি সচেতন ছিলাম, কিন্তু আচ্ছা। আমি ক্লাস 6-7 থেকে আমরা কিন্তু নিউজ পেপারে এডিটোরিয়াল সাবএডিটোরিয়াল পর্যন্ত পড়তাম। ক্লাস 6-7 এ বসে? আমি, আমার বড় ভাই, আচ্ছা, আচ্ছা। আমার বাবা ডাক্তার, আমার ভাইও ডাক্তার, দুই ভাই, ওনারা দুই বোন। আমরা দুই ভাই দুই বোন। তো আমরা আসলে ওই 69-এর যে গণ অভ্যুত্থান, তার আগে থেকেই আমরা সচেতন ছিলাম রাজনৈতিকভাবে। এই আমাদের দেখতাম বাঙালিদের সঙ্গে ওরা মিসবিহেভ করছে, বিহারিরা, পাঞ্জাবিরা, এই জিনিসগুলো আমাদের খুব
হার্ট করতো। তখন পত্রিকার মধ্যে অনেকগুলো পত্রিকার মধ্যে একটা পত্রিকা ছিল ইত্তেফাক। জি, ইত্তেফাকই কিন্তু বাঙালিদের কথা একটু বেশি হয়েছে লিখতে বলে। তখন তো আমরা চিটাগাংয়ে ছিলাম, পেপার আসতো দিনের দুটার পরে আসতো, দিনে আসতো। কিন্তু ওই 2টা বাজে আসলে আমরা বসে থাকতাম, বাবা আগে পড়বে না বড় হয়ে আগে পড়বে না, যে চান্স মানে ওই পেপারে পড়া মানে একটা প্রতিযোগিতা ছিল কে কার আগে পড়বে। তো ওরকম একটা মানে রাজনৈতিক আবহাওয়া থেকে আমরা বড় হয়েছি, যদিও পলিটিক্যালি আমরা ইনভলভ ছিলাম না কোনো পলিটিক্সে, বাট আমরা পলিটিক্যালি সচেতন ছিলাম। এটা খুব জরুরি। এখন তো ধরেন তো মানে পলিটিক্যাল সচেতন বললে আমরা আবার ধরে নেই দল, মানে রাজনীতি সচেতনতা মানেই যে একটা দল করতে হবে, সেটা ছিল ব্যাপারটা তো তা না। বাট মানে রাজনৈতিক সচেতনতা অনেক বেশি ছিল, যেটা আমার মনে ওই সময়কার সমাজে এটা মোটামুটি সবার মধ্যেই ছিল এই বিষয়টা। আর যুদ্ধ মানে পূর্ব মুহূর্তে মানে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তো একটা অন্যরকম উন্মাদনা অনুপ্রেরণা মানুষের মধ্যে। একটা হলো উন্মাদনা আর একটা হলো বঞ্চনা, দুটোই দেখেছি। তো ওরা আমাদের সঙ্গে কি বিহেভ করছে পাকিস্তানিরা, এটা আমরা দেখেছি। আমরা হয়তো বুঝতাম সবকিছু, কারণ আমি 71-এ তো আমি ক্লাস 9-এর ছাত্র, যার ফলে আমরা সবকিছু দেখেছি। কিন্তু বঞ্চনাটা আমাদের মনে খুব দাগ কাটতো। আমার এখনো মনে আছে আপনার 71-এ যখন অসহযোগ শুরু হলো, এই গল্পটা বিরতির পরে এসে শুনছি। দর্শক, আরেকটা বিরতি নিয়ে আসছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলছি। বাংলাদেশের একটি খুব ট্র্যাজিক হিস্ট্রি। 1975 সালে 15 আগস্ট আমাদের জাতির পিতা সপরিবারে যেদিন নিহত হলেন, সেই সময়ে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন যিনি, নুরুল ইসলাম চৌধুরী, এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন তার মেয়ে নাসরিন ইসলাম, এবং তার জীবনসঙ্গী সৈয়দ শামসুল কিবরিয়া আমাদের সঙ্গে আছেন। আপনি বিরতির আগে অসহযোগের প্রসঙ্গে ছিলেন 71 সালে, তখন আমি ক্লাস 9-এ পড়েন। রাইট। তো সেটা একটা প্রেক্ষাপট ছিল, ওটা বলবো না, মানে এটা বলতে চাচ্ছিলাম যে ওই অসহযোগিতার যখন আন্দোলন শুরু হলো 1 মার্চের পর থেকে, তখন প্রথম আমি এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা শুনলাম। তো ওই সময়কার অনুভূতি আমি এখনও বলতে পারবো না, যে প্রথম গানটা শোনার পরের অনুভূতিটা এখন মানে মানুষের কল্পনাও করতে পারবে না, যে এত বড় একটা মানে এই বাংলা সাহিত্যে বাংলা ভাষার মধ্যে এত বড় একটা মানে কি বলবে জীবন জাগানি একটা গান থাকতে পারে। উন্মাদনা তৈরি করে, একই গান হয়তো এখন গাইলে অন্যরকম, এখন গাইলে ওটা অন্যরকম মনে হবে, কারণ তখন ছিল বঞ্চনা, সবকিছু আমাদেরকে, আমরা উঠতে চাইলে ওরা দিচ্ছে না। ওইরকম একটা সময়ে আমার সোনার বাংলার গানটা অন্যরকম একটা ইয়ে ছিল, যেটা যাই হোক আমরা ওই পরিবেশে বড় হয়ে আসছি, যেটা বলতে। কিন্তু আপা, আপনারা কি ভাই বোনরা কি পলিটিক্সে যুক্ত হলেন? আর আমরা ভাই বোনরা এবং পলিটিক্স যুক্ত হলাম না, তবে ভাইয়া আছেন, যে আমার ভাই যেহেতু ডাক্তার, সেহেতু উনি ওই জামাল খানের যেটা চিকিৎসার ইয়েতে আমাদের বাসায় জামাল খানে মানে ওটা কিন্তু আবার গল্প আছে, ওটা কিন্তু আমার নানা আম্মাকে দিয়েছিলেন। হ্যাঁ, চট্টগ্রামের জামাল নানা আম্মাকে দিয়েছেন, পরে লোনের উপর বাড়িটা উঠেছে আমার আম্মার বাড়ি। হ্যাঁ, সেটাই। তো সে কিন্তু সবাই যেহেতু পলিটিক্যাল, ওখানে বঙ্গবন্ধু এসেছেন, মৌলানা ভাসানী, সবাই জানতো যেটা নুরুল ইসলাম চৌধুরীর বাসা। নুরুল ইসলাম চৌধুরী যে সেটা জানতো না। সেই জামাল খানেও কিন্তু তখন সবাই পটিয়া বাড়িতে এসেছিলেন, বঙ্গবন্ধু কিন্তু পটিয়া বাড়িতেও এসেছিলেন। হ্যাঁ, তো যাই যেটা বলি, হ্যাঁ, তো মানে আমাদের, আপনি কি একটা বলছিলেন? বলছেন যে পলিটিক্স আপনারা ভাই বোনরা এলেন কি? না, আসলাম না। আমার ভাই আছে ইয়েতে, ভাই সেরকম সক্রিয় না আমরা পলিটিক্সে, তবে আমার ভাই আছেন যে জামাল খান চিকিৎসকের ইয়েতে আছেন, ওখানে আছেন। তারপরে সংগঠন যেটা চিকিৎসক চিটাগাং চিকিৎসা, এখানে আছেন। তারপর আমাদের যেটা হয়, আমাদেরটা ওরকম মানে পলিটিক্স না করলে যখন ভোটের হবে আমরা যাব, আমাদের তো গেলে অনেকে এখনো পর্যন্ত ইয়ে করেন, নুরুল ইসলাম চৌধুরী মেয়ে, ওখানে একটু ইয়ে করে আসবো, মানে কোনো যেমন 15 বছর ধরে ক্ষমতা আছে, সুযোগ সুবিধা না, কিন্তু একটা আছে না রক্তের একটা টান, অথবা যাব, মানে ওই ভোটের সময় দেখা যায় যে আমরা ক্যাম্পেইন করছি, কিন্তু ভোটের পরে শেষ, বাস আবার চলে আসছি। সক্রিয়ভাবে রাজনীতিতে আপনারা যান? সক্রিয়ভাবে যাই। আচ্ছা, এইখানে এই ফ্যামিলির আগের ছবিটা আমরা একটু যাই। এটা বোধহয় আমরা যখন ব্যাংকক গিয়েছিলাম, ব্যাংকক, হ্যাঁ, তখন আমার মেয়ের বিয়ের আগে। হ্যাঁ, এটা আমার ছোট আমার বাচ্চাটা আছে, স্পেশাল বাচ্চা। আমরা স্পেশাল বাচ্চাকে নিয়ে যখন বাইরে যান ঘুরতে টুরতে, আচ্ছা এই প্রসঙ্গে এই ছবিটা আমরা একটু এখানে আমরা তো একজন তো আব্দুল বাতেনকে দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের আমাদের নির্বাচন কমিশনার ছিলেন, উনি আমার বন্ধু। আমি ছবি দেখে ভাবলাম যে আপনাদের রিলেটিভ কিরা। না, উনি সব আমাদের বন্ধুরা, এরা সবাই। এই যে ওরা যেমন বলে যে তুমি তো বন্ধু বচ্চল, আসলেই মানে আমি খুব, আমার মনে হয় যে আমরা তো এখন এক পর্যায়ে এসে গেছি, বাচ্চা টাচ্চা এই করে ফেলেছি মোটামুটি, শিক্ষিত যেটা করা বাচ্চাদেরকে,
ছোট মেয়েটা আছে এখনো পড়ছে। এখন আমি ওকেও বলি এই সময়টা একটু নিজেদের মতো করে করো, বন্ধু বান্ধবের সাথে করো, আত্মীয়স্বজনের সাথে দেখা। এরা সব আমার বন্ধুরা সবাই, আচ্ছা আচ্ছা, সবাই চিটাগং ইউনিভার্সিটির বন্ধুরা। আব্দুল বাতেন ওই নির্বাচন কমিশনারে দিয়েছেন, আমার বন্ধু রিটায়ার করেছে 2-3 মাস আগে। আব্দুল বাতেন রিটায়ার করেছে নাকি? হ্যাঁ, রিটায়ার করেছে। মানে আমাদের বন্ধুরা সামনের বছর রিটায়ার করবে, কিন্তু অনেকের আছে না সার্টিফিকেটে আগে পরে বয়স দিয়ে সবারই তো দিয়ে এগুলো, এরাও সব আমার বন্ধুরা, সব চিটাগং ইউনিভার্সিটির বন্ধুরা। তার মানে কি সুযোগ পেলে এখন বন্ধু-বান্ধবের সঙ্গে মিট করেন? ও বাবা, ও তো বলে, সেটাও বলবে। আচ্ছা, সুযোগ পেলে মানে কি ফোন একটা, আমার ক্লোজ বন্ধু সুপর্ণা একটা ফোন করলেই হলো, বাস। মানে এখন কি আপনার ওই যে স্ত্রীর বন্ধুদের সঙ্গে আপনাকে চলে যেতে হয়? আমি চান্স পাই না কথা বলতে। না, আমরা সকালবেলা 2-3 বার চেষ্টা করে তারপরে একটু বোধহয় শর্ট পেলাম। আমার বন্ধুরা আবার যখন বন্ধু আড্ডা, আবার বন্ধুর বোধে সেটা আলাদা। হ্যাঁ, বন্ধু আড্ডা আবার উনি যায় না, বন্ধু আড্ডা থাকি। তবে আমার বাসায় যখন বন্ধুরা আসে ওরা সব বলে মানে দুলাভাই, তখনকার সময় আমরা আবার হাজবেন্ড মানে বোনে দুলাভাই ডাকতাম। এখন কেউ দেখি আমাদের মেয়েদের হাজবেন্ডদের তার শালা ভাই ডাকে। হ্যাঁ, মানে দুলাভাই ওদের খুব পছন্দ। দুলাভাই শব্দটা এখন কম ব্যবহার হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার বন্ধুরা সবাই ওকে খুব পছন্দ করে আর কি, যেহেতু ওরা আসলে ও যে গল্প করে আমার বন্ধুরা বাসায় আসলে। কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল কি ছোট, মানে কম যান? হ্যাঁ, না আসলে ওদের যা দেখলাম আর কি, আসলেই বলতে হবে যে আমাদের একটু কম। আচ্ছা আচ্ছা, কারণ এটা একটা হলো একটা জেনারেশন অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ওদের একটা সুবিধা ছিল কি, ওরা কিন্তু কো এডুকেশনে পড়েছে, আমরা কিন্তু পড়েছি যে ছেলেদের স্কুল, ছেলেদের কলেজ, এইভাবে কোএডুকেশন থাকে কি ওখানে আবার ভালো কেমিস্ট্রির কাজ করে, যেটা আমাদের আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কল দুর্ভাগ্য মেয়ে ছিল না, একজন ছিল হাই স্কুল বলেন। আচ্ছা, আপনি স্কুলেও মানে কোএডুকেশনে ছিলেন? আমরা পুরোপুরি বয়েজ স্কুলে ছিলেন। এইটা একটা কিন্তু ভালো দিক যে কোএডুকেশনের একটা সুবিধা হলো যে ওই ছেলে মেয়ের যে রসায়নটা, এটা ছোটবেলা থেকেই একটা স্কুলিং হয়ে যায়। সেটাই। আর আমরা তো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়তাম, ওখানে দেখতাম যে মানে আপনার শিক্ষিত মানুষেরই, তা এখন তো আমি যাই না, আমরা তো মাঝে মাঝে সেই সময় কিন্তু ইউনিভার্সিটি প্রফেসররা, তারপর শিক্ষিত মানুষ, এবং সেই সময় জানেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসররা কত মানে ওদের সিম্পল লাইফ, ওদের বাসায় যেতাম তো খুবই সিম্পল, ওদের চাল চলন সব কিছু। মানুষ এখন সিম্পল থাকতে চায় না বোধহয়। ধরেন যারই মোটামুটি সচ্ছলতা আছে সেটা দেখাতে চায়, ঘরটাকে একটু সুন্দর করে ইন্টেরিয়র করে, একটা সুন্দর দামি গাড়ি কেনা, পোশাক আশাকে, আবার নানাভাবে পয়সা ইনকাম করার একটা ধান্দা থাকে, কতভাবে মানে বেতনের বাইরেও গিয়ে, খুব মুশকিল। মানে এখন একটা দেখানোর ব্যাপার হয়ে গেছে, তাই না? শো অফ করা সবকিছুতে। এটা আসলে সমাজ পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে এখন হয়তো এটাই বাস্তব, ধ্যান ধারণা, আইডিওলজি অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন হয়তো এটাই বাস্তবতা, এটাই হয়তো এখন। কিন্তু আপনার কি মনে, আপনি তো রিটায়ার করলেন তাও তো অনেকদিন বোধ হয়? হ্যাঁ, 16তে রিটায়ার করলেন। এখন অবসর জীবন মানে এই সংসারের বাইরে আর কি, মানে কোনো কিছু যুক্ত আছেন? এই আসলে করোনার আগ পর্যন্ত যুক্ত ছিলাম, করোনার পরে চিন্তা করলাম না এখন একটু লাইফ এনজয় করি, মানে একদম ফ্যামিলি ওরিয়েন্টেড। আমার চিটাগংয়ে যাওয়া হয়, আমার বড় ভাই থাকেন, মাঝে মাঝেই প্রায় অন্তত মাসে না হলে অল্টারনেট মাসে আমরা যাওয়া হয়, আর বাদ বাকিটা ফ্যামিলির সঙ্গে ঘোরাফেরা করি, এর মধ্যে কাটাই। সংসার জিনিসটাই তো ধরেন শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফ সন্তান না, জি, সংসারটা আরো বড়। তো কারেক্ট। তো সেইখানে কখনো ভেবেছেন যে আসলে সংসারটা কি, মানে সংসারের সংজ্ঞাটা কি হয়? কখনো ভেবেছেন এরকম যে হোয়াট ডাজ মিন বাই সংসার? না, আসলে ঠিক ওইভাবে চিন্তা তোমার কি হয়েছে কখনো ভেবেছেন আপনি যে সংসার জিনিসটা কি? মানে সংসারের সংজ্ঞাটা কি? সংসার আমরা বুঝতাম যে সংসার মানে, আমি 10 বছর জয়েন্ট ফ্যামিলিতে আমরা ছিলাম, আমাদের সময় ছিল সংসার মানে সবাইকে নিয়ে থাকবো। হ্যাঁ, যেমন আমার যা, উনি প্রায় 7-8 বছর হচ্ছেন উনি গত হয়েছেন, মানে আমরা দুইজন এত বন্ধু ছিলাম, মানে আমরা সবাই অবাক হতো যে বোন নাকি কি। হ্যাঁ, সেটাই। তা আমরা সেটা বুঝতাম, যেমন শাশুড়ির সাথে কোনো একটা প্রবলেম হলে দেখা যাচ্ছে ওনার সাথে ঝগড়া করছি, না আপনি এটা ভুল বলছেন। এটা কি ফ্যামিলি মেম্বার? না, এগুলো সব আমার বন্ধু-বান্ধব। ওর বন্ধু, আমার না। এরা সব হ্যাঁ, মানে আমার শাশুড়ি অত্যন্ত, উনি আমার মাইজ ভান্ডারির মেয়ে। আচ্ছা। ওনার যেটা ছিল, যেটা বলে সবাই বলে, উনি মানে সবার সাথে সংসারটাকে সুন্দর করে রাখতে চান। একসাথে থেকে যে মানবিমান যে হয়নি তা তো না, হয়েছে, কিন্তু উনি বলছে সেটা আমরা সলভ করবো, এটা বাইরে যাবে না, নিজেদের মধ্যে। হ্যাঁ, তারপর আমার ভাই আসতো সব সময়, হ্যাঁ, আম্মা আব্বাও আসতেন। এখানে কি এটা হচ্ছে আমাদের আব্বা যে মেজবান করলাম, উনি আমার ফুপু, উনি মাননীয় প্রধানমন্ত্রীর এমপি ছিলেন, উনি সংরক্ষিত নারী আসনের হাসিনা মান্নান। আচ্ছা। আর উনিও কিন্তু চেমনারা
চিটং উনি আচ্ছা, তো মানে যেমন ওনারাও তো MP ছিলেন। হ্যাঁ, এমপি ছিলেন। ওই মেজবান যে করলাম করোনার আগে মনে হয় 2019 কি 18-তে বাড়িতে আমরা একটা মেজবান দিয়েছিলাম। আচ্ছা, তখন মেজবান তো চিটং এর খুব মানে একটা ঐতিহ্যবাহী ব্যাপার। চিটং এর তো মানে আমার মেয়ের বিয়ে করোনা হলো বলে, না হলে তো করোনার মানে মধ্যে হয়েছে? হ্যাঁ, যার ফলে আমরা এখানে করেছিলাম, ঢাকায় আমরা করেছিলাম। কিন্তু এখানে মেজবানটা হয় না। না। বিয়েতে কি মেজবান হয়? বিয়েতে না হলেও গ্রামের মানুষকে একটু খাওয়াতে হয়। চিটং এর মানুষদের বিয়ে মানে আপনি 1000 প্লাস, আচ্ছা, মানে মিনিমাম 1000 প্লাস সেটা। তবে যেটা একটা জিনিস যখন আসছে সেটা বলে দিই, মানুষ মনে করে চিটং মানে ওই মেয়ের ভাষায় মেয়ের শ্বশুর বাড়িতে গরু পাঠাতে হবে, ইয়ে করতে হবে, আছে এখনো। কিন্তু আমরা যে কালচারে বড় হয়েছি এবং আমার শ্বশুর বাড়ির যে কালচার আমি পড়েছি, আমাদের মধ্যে না। আমার আম্মা বলতে একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করেছে, এটাই তো অনেক। রাইট। হ্যাঁ, এবং আমার শাশুড়িরও কিন্তু এগুলো কোনো নিয়ে ছিল না। হ্যাঁ, উনি যদিও মেজবান মেয়ে ছিলেন, উনি খুব বড় ঘরের মেয়ে ছিলেন, কিন্তু ওনার বাবাও কিন্তু বিয়ে দিয়েছেন পয়সাওয়ালা দেখে না, আমার শ্বশুরকে একটা শিক্ষিত ডাক্তার দেখে। এটাই খুব জরুরি যে আপনি কোথায় দিচ্ছেন, মানুষটা কেমন, মানে সে কোন প্রফেশন। এখন তো সেটা না, এখন তো আগে দেখে পয়সাটা, তাই না? এটা হয়তো বাস্তবতা, হয়তো বাস্তবতা, মানে কিন্তু এই বাস্তবতা। আমার শাশুড়ি উনি। আচ্ছা, ওই যে মাঝখানে লাল চাদর একটা পরা। বিয়েতে যাচ্ছিলাম, আমার ননসের মেয়ের বিয়েতে যাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, রাইট। না, আরো অনেক গল্প, আর একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারে 7 দিন মানি সংসারের গল্প। এবং আজকেই আমরা আড্ডা দিচ্ছি, গল্প করছি বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর মেয়ে নাসরিন ইসলাম এবং তার জীবনসঙ্গী সৈয়দ শামসুল কিবরিয়া আছেন আমাদের সঙ্গে। আবার একটা বিষয়, সংবিধান প্রণয়ন কমিটিতে যে 34 জন ছিলেন, আপনিও তাদের একজনের মেয়ে। আপনাদের একটা দাবি আছে যে এই মানুষগুলোকে নিয়ে একটা জাতীয়ভাবে একটা স্থাপনা হোক কিংবা একটা মুরাল এরকম একটা করার স্বপ্ন আপনাদের আছে। এটা কত দূর এটা হচ্ছে? তার আগে আমি আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই, কারণ বাংলাদেশে এই প্রথম যিনি আলামিন রশিদ ভাই সংবিধান প্রণেতাদের সবাইকে একত্রিত করে বই বের করছেন। প্রথম খণ্ড বের হয়ে গেছে। হ্যাঁ, সংবিধান নিয়ে হয়তো অনেক বই বের হয়েছে, কিন্তু 34 জনকে যে ওনাদের কি পরিচয়, ওনারা কোথায় আছেন, তো এই জন্য আমি আমিন ভাইকে একটা ধন্যবাদ, সংবিধান প্রণেতার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদটা দিব। কারণ আচ্ছা, আমরা অবশ্য একটা দাবি আছে কিছু, যে সংবিধান প্রণেতারা হয়তো ডক্টর কামাল হোসেন চাচা অথবা আমিনুল ইসলাম চাচা, এদেরকে হয়তো অনেকেই চিনেন, আবু সৈয়দ চাচা এখনো আছেন, কিন্তু এর বঙ্গবন্ধুর নির্দেশনা যে 34 জন হয়েছিলেন, অনেকে এখন হারিয়ে গেছেন নতুন প্রজন্ম। সেজন্য আমাদের একটা দাবি ছিল, ওনাদের নাম ফলক সজ্জিত কিছু একটা হোক, জাতীয় সংসদের বাইরে হোক বা যে কোনো জায়গায় হোক। তো এই ব্যাপারে আমরা কয়েকজন সংবিধান পরিবারের পক্ষ থেকে হাফিজুর চাচার, ওনার তারপরে আখন্দ চাচা মোশাররফ, ওনার ছেলে, আমরা মিলে ওনার সংবিধান পরিবারের পরিবারের পক্ষ থেকে আমরা মাননীয় স্পিকারের সাথে দেখা করেছি, মাননীয় আইনমন্ত্রীর সাথে 2 বার দেখা করেছি। আর ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বলবেন এই বিষয়ে। এটুকুই, এখন বাকিটা কি ওনারা আমি বলতে পারবো না, এটুকুই যে ওনারা। আসলে বিষয়টা হচ্ছে মানে আমরা গত 50 বছর ধরে কিন্তু জানা হচ্ছে যে সংবিধান প্রণয়ন করেছেন তিনি চেয়ারম্যান, কমিটির চেয়ারম্যান ছিলেন উনি, ডক্টর কামাল হোসেন সাহেব। তো আসলে বাস্তবতা তো যেই 34 জন সদস্য ছিলেন সবারই তো কিছু কিছু ভূমিকা তো ছিল। এটা কিন্তু মানে জাতিগতভাবে কেউ জানে না। এটা প্রথম বোধহয় বছরখানেক আগে ইয়েতে থেকে ওই যে সুপ্রিম কোর্টের ওখানে বোধহয় প্রথম একটা স্বীকৃতি 22 সালে প্রথম স্বীকৃত সুপ্রিম কোর্ট থেকে আপনাদেরকে এটা সম্মাননা দিয়েছিল। সেটার প্রেক্ষিতে তখন অনেকেই জানলো যে অনেকে নাকি ওর বান্ধবী যারা আছে বা বন্ধু যারা আছে ওরা জিজ্ঞেস করতে তাই নাকি, এরা জানতোই না। কিন্তু ওরা জানতোই না সংবিধান, ওরা জানতো যে ডক্টর কামাল হোসেন, বাইরে আমিনুল ইসলাম আর আবু সৈয়দ, এই 3 জন। এটা একটা স্বীকৃতি প্রথম পাওয়ার পরে মনে হয় সবার মধ্যে একটু সচেতনতা এসেছে, কিরে এই ইতিহাস থেকে তো চলে যাবে ওনারা সবাই। তারপর থেকে এরা সবাই মিলে ফেসবুকে দিতে নতুন প্রজন্ম কিছুটা জানলো। আমার আমিন ভাই যে বইটা বের করলো সেটাও আমি সবাইকেই করলাম, জানলো যে সংবিধান পর্যন্ত এনারাও ছিলেন। আজকে যে কথায় কথায় আমাদের সব রাজনীতিবিদরা বলে সংবিধান এই বলেছে এই বলেছে, হলো কি করে, এই ইতিহাসটা অনেক কিছু না, আমাদের দাবি আর কিছু না, একটু নতুন প্রজন্ম আমাদের নামগুলো জানুক, আর কিছু না। এই সময়ের তরুণদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল তারা পড়াশোনা করে না, রাজনীতি সচেতন না, কিন্তু আমরা দেখলাম যে না,
তারাও যথেষ্ট রাজনীতি সচেতন। Correct. তার মানে তাদেরকে ইতিহাসটা জানতে হবে, জানানোর চেষ্টাটা করতে আসলে হবে। আমরা যারা সিনিয়র আছি আমরা বোধহয় ওইভাবে ওদেরকে চিন্তা করি, জানানোর প্রয়োজনটা অত ভাবি নাই, যেটা আসলে এখন অনুভূত হচ্ছে এটার প্রয়োজন। ওনাদেরকে জানালে ওরা ঠিকই গ্রহণ করবেন ওনারা, কারণ তরুণরা তো জাতির শক্তি। রাইট। আমরা একটু আপনাদের সংসারের পার্টে আসি। আপনাদের বেসিক মিল অমিলের জায়গাগুলো কি? ধরেন এই শোতে যারা আসেন নর্মালি আমরা খেয়াল করি যে একটু পোশাক টোশাক কালার মিলিয়ে আসেন, কিন্তু আজকে দেখলাম যে না, ডিফারেন্ট। তার মানে পোশাক আশাকের কোনো না আমি কিন্তু বলেছি মিলে আসার জন্য। শোক, হ্যাঁ মানে শোক দিবস উপলক্ষে আগস্টের আমি ব্ল্যাক পরেছি, তুমি ব্ল্যাক শাড়ি পরো। বলে না আমি ব্লু শাড়ি পরো। আচ্ছা, না বলো কিন্তু তার সাথে সবচেয়ে অমিলটা কি আপনার বলেন তো? কোনো অমিল আছে? আছে তো, সংসারে তো মিল অমিল থাকবে। তুমি বলো অমিল। হ্যাঁ আমি বলি অমিলটা হচ্ছে আমি একটু আগে যেটা বললেন, একটু কম কথা বলে একটু বেশি কথা বলে। উনি বেশি কথা বলে বলে আপনি কম কথা বলেন। কম কথা বলে, বাজি ভার্সা। আচ্ছা। তারপরে একটা জিনিস ও হয়তো বলবে, আমি কিন্তু বুঝতে পারছি যে এটা ঠিক, কিন্তু প্রথমে মানবো না, মানে এটা পরে দেখলাম যে কথাটা ঠিকই বলেছে। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই ধৈর্যশীল, আমার শ্বশুর বাড়িতে যেটা সবাই ধৈর্যশীল, সেই জন্যই তো মানে কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে। রাইট। সবাই তো, আমরা তো মানুষ। কম্প্রোমাইজটা আমি মনে একটু বেশি করি। এটা বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে ওরা আবার রায় দিবে। আচ্ছা, দুই আচ্ছা। বাচ্চা, মানে আমি বুঝলাম না, মানে কি যে আমার বড় মেয়ে, সে তো এখন আল্লাহর রহমতে ভালো একটা জবে ইউএস আছে। ও বিউপি থেকে এখান থেকে গ্র্যাজুয়েশন করে পরে ইউকেতে পিএইচডি করে এখন ইউকেতে আছে। আর মেয়ের জামাই আছে, ও বুয়েট থেকে পাশ করে ও আচ্ছা, আচ্ছা। ইন্টেলে আছে এখন। তো সেই মানে ওরা বাচ্চাদের কথা যেটা বুঝে, আমার ছোট মেয়ে সারারা, ও তো বাবা ছাড়া কিছুই বুঝবে না। মানে মা, মানে আছে মা তো অবশ্যই মাই, কিন্তু তবে আপনারা দুজনে যেহেতু চট্টগ্রামের, খাবার দাবারের বোধহয় ঝামেলা খুব একটা হয় না। না এটা হয় না। এটা বোধহয় আমরা একটু ঝাল খাই, ঝাল বেশি আমরা ওই চিটং এর গরুর মাংস কমন। এখন তো বয়সে একটু কম, এখন খাওয়া হয় না, এখন বয়সে হচ্ছে কম সেটা। আমাদের সময় তো আব্বারা চিটং এর বাইরে বিয়ে দিবে না। আচ্ছা, চিটং এর বাইরে থেকে আসলে বিদেশি। আচ্ছা 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 আচ্ছা। এটা এখন আর নেই, আসলে এখন নেই, এখন আমাদের বাচ্চারা সব বাইরে ডিস্ট্রিক্টে সবাই করেছে। আচ্ছা, কিন্তু আপনাদের রঙের মিল অমিল কেমন? ধরেন যে আজকে আপা যে শাড়ি পরলেন একটু জমকালো, কিন্তু আপনি আবার একটু ব্ল্যাক, এমন হয় যে না মানে দুজনের কালার একদমই আলাদা পছন্দের, তাই কি? না 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 ওরকম কিছু না, ওরকম কিছু না, আমরা আমাদের মতো করেই পড়ি। আচ্ছা আচ্ছা। তো অনেক সময় বাচ্চারা বলে মিলাই পড়ো, তখন হয়তো যাচ্ছি মিলাই পড়ে, আচ্ছা সেটা আর কি। আচ্ছা। এখন আপনাদের সময়গুলো কাটে কিভাবে? মানে না আচ্ছা, এর আগে আরেকটু কথা বলি। মনে করেন এই যে 33 বছর 32 বছর কাটিয়ে আসলাম, একদম যে একদম ফুলের মতো সময় গেছে তা কিন্তু না। অনেক ক্রাইসিস, অনেক কিছু হয়েছে, সেটাই স্বাভাবিক একটা সংসারে। যত কেমিস্ট্রিতে যত কিছুই হবে, আমি কিন্তু মনে করি সবসময় ওকেও বলি, যত ঝগড়া হবে মানে দুজন কাছাকাছি আসার একটা স্কোপ। হ্যাঁ, বেশি বেশি ঝগড়া করবেন আপনি। হ্যাঁ সেটা আমি ঝগড়াকে কিন্তু আমি পজিটিভলি নেই আর কি। ও আবার অনেক সময় নিতে চায় না, ও ঝগড়া হওয়া মানে ও মন খারাপ করে থাকে, এই খারাপ করে থাকে, দিস দ্যাট। তো এটা বাচ্চারার পক্ষে থাকে। তো বাট আমি এনজয় করি ঝগড়া হওয়া মানে একটা কমন গ্রাউন্ডে চলে আসবো আমরা কিছুক্ষণ পরে, হয়তো অত দুদিন পরে হলেও আসবো। রাইট। দিন শেষে সংসারটা এই ঝগড়া হবে, মারামারি হবে, কিন্তু ভাঙাচোরা না হলেই হলো। কিন্তু কখনো তো ভাই নিশ্চয়ই ভেঙে চুরে ফেলেন নাই কিছু? না না, এখানে আরেকটা টিপস আপনাকে বলি, যেটা অবশ্য বর্তমান জেনারেশনকে ওটা করতে পারলে ভালো হয়। সেটা হলো, যখন ঝগড়া অনেক হাই পর্যায়ে চলে যায়, তখন হয়তো কোনো এক পর্যায়ে না চাইলে আমার মন খারাপ হয়ে থাকে। আধা ঘন্টা পরে দেখি ও আমার আম্মাকে ফোন করতেছে, আমার ভাবিকে ফোন করতেছে, আমার বোনকে ফোন করতেছে, ওদিকে গল্প টল্প করে, আমি এদিকে আর পাশের রুমে কিন্তু ফুসফুসিয়া বসে আছি। পরে আমি নিজে একটু মানে অবাক হয়ে যেতাম আর কি। পরে দেখলাম না, এই জিনিসগুলো ভালো জিনিস। হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে হাজবেন্ডের বাপের বাড়িতে কথাবার্তা বলতে হবে, কিন্তু ওনার সাথে খুব বন্ধুত্ব, শাশুড়ির সাথে। রাইট। এটা বর্তমান প্রজন্মের খুবই ভালো টিপস, এবং এই সময় যারা হাজবেন্ড ওয়াইফ হবে তাদের জন্য একটা ভালো টিপস। অনেক ধন্যবাদ আপনাকে আজকে এই শোতে আসবার জন্য ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিনে। সবাই ভালো থাকবেন, সবার সংসার সুখের হোক।